আজকে আমরা ডুব দেব টি.এস. এলিয়টের একটা অসাধারণ কবিতার জগতে, নাম প্রিলিউডস। ভাবা যায় ১০০ বছরেরও বেশি আগে লেখা, কিন্তু এই কবিতাটা যেন আজকের শহরের কথাই বলছে, যার তীব্র সমালোচনা আজও আমাদের ভাবায়। একবার ভাবুন তো, এমন একটা শহর যার নিজের একটা আত্মা আছে, কিন্তু সেখানে যারা থাকে তাদের নেই। অদ্ভুত লাগছে শুনতে, তাই না? ঠিক এই ভাবনাটা নিয়েই কিন্তু এলিয়ট তার কবিতার জগৎটা সাজিয়েছেন, যেখানে শহরটা যেন জ্যান্ত, কিন্তু মানুষগুলো তারা যেন সব যন্ত্র। তো চলুন এলিয়টের শহরের একটা বিষণ্ণ দিনকে আমরা কাছ থেকে দেখি। কবিতার ওরোটা পর্ব, মানে প্রত্যেকটা প্রিলিউড আমাদের এই সফরের এক একটা ধাপে নিয়ে যাবে। আচ্ছা, এই প্রিলিউড শব্দটার মানে কি? এর কিন্তু একটা ডাবল মিনিং আছে। প্রথমত, প্রিলিউড মানে হলো কোনো গান বা নাটকের শুরুর অংশ, একটা ভূমিকা। কিন্তু এর আরেকটা গভীর মানেও হতে পারে। ধরুন, এমন একটা পৃথিবী যা একদম অর্থশূন্য, সেখানে হয়তো কোনো এক আধ্যাত্মিক জাগরণের আগের মুহূর্ত এটা। তো এই অপেক্ষা আর এই শূন্যতা, এই দুটো জিনিসই কিন্তু পুরো কবিতার সুরটা বেঁধে। তো আমাদের এই সফর শুরু হচ্ছে একটা শীতের সন্ধ্যায়, ঘড়িতে ঠিক সন্ধে ৬টা, মানে সারাদিনের খাটুনির পর একটু স্বস্তির সময়, তাই তো? কিন্তু না, এলিয়টের জগতে এটা স্বস্তি নয়, বরং এক ভয়ানক শূন্যতা আর একাকিত্বের শুরু। এলিয়টের নিজের ভাষাতেই শোনা যাক, এই লাইনটা পড়লেই যেন নাকে গন্ধটা এসে লাগে, ওই স্যাঁতসেঁতে আবহাওয়াটা টের পাওয়া যায়। এটাই তো কবিতার জোর। এলিয়েট আরও কিছু ছবি আমাদের সামনে তুলে ধরেন। দিনের পোড়া ধোঁয়াটে ভাব, শুকনো পাতার টুকরো, খালি প্লটে পড়ে থাকা খবরের কাগজ, একটা একলা ঘোড়া দাঁড়িয়ে বাষ্প ফেলছে, আর রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলে উঠছে। মানে কোথাও কোনো প্রাণের ছোঁয়া নেই, আছে শুধু একাকিত্ব আর জঞ্জাল। এখানে একটা খুব মজার লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে, যাকে বলে প্যাথেটিক ফ্যালাসি। যখন কোনো জড় বস্তুর ওপর মানুষের অনুভূতি বা কাজ চাপিয়ে দেওয়া হয়, যেমন ধরুন সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা তো আর হেঁটে নেমে আসে না, কিন্তু এই কথাটা বলার ফলে মনে হচ্ছে যেন সন্ধ্যাটা নিজেই একটা জীবন্ত কিছু। আর এখানেই মজাটা, শহরটাকে জীবন্ত মনে হচ্ছে, কিন্তু শহরের মানুষগুলোকেই নিষ্প্রাণ লাগছে। সন্ধ্যা তো গেল, এবার আসা যাক পরের দিনের সকালে। কিন্তু কিছুই বদলায় না, সেই একই বিষণ্ণ চক্র ঘুরতেই থাকে। রাত কেটে গিয়ে সকাল হয় ঠিকই, কিন্তু সেই আলোয় কোনো নতুন আশা খুঁজে পাওয়া যায় না। সকালের এই রুটিনটাকে কবি বলছেন একটা মাস্কেরেদ। মাস্কেরেদ মানে কি? মুখোশ পরে অভিনয় করা। মানে এখানকার জীবনটা যেন একটা ফাঁপা নাটক। সবাই শুধু যার যার পাঠ করে চলেছে, কোনো আসল অনুভূতি বা নিজের সত্তা ছড়াই। একটা জিনিস খেয়াল করে দেখুন, কবি এখানে পুরো মানুষটার কথা বলছেন না, বলছেন শুধু তাদের শরীরের কিছু বিচ্ছিন্ন অংশের কথা, যেমন কর্দমাক্ত পা বা হাজারটা হাত। সাহিত্যের ভাষায় এই টেকনিকটাকে বলে সিনেকডকি, যখন একটা অংশ দিয়ে পুরো জিনিসটাকে বোঝানো হয়। আর এলিয়ট এটা ব্যবহার করছেন একটা ভয়ঙ্কর সত্যি তুলে ধরতে। এই শহরের মানুষগুলো আর সম্পূর্ণ মানুষ নেই, তারা যেন এই বিশাল শহর যন্ত্রের ছোট্ট ছোট্ট পার্টস হয়ে গেছে। এই ব্যাপারটা একবার পাশাপাশি রেখে দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে শহরটা যেটা নেমে আসে, সচেতন হয়ে ওঠে, যার বিবেক আছে, মানে শহরটা জীবন্ত। আর অন্যদিকে মানুষ, যারা কেবল পা, হাত, আর তাদের জীবনটা একটা মাস্কেরেড। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? শহরের আত্মা আছে, কিন্তু মানুষের নেই। দিন গেল, সকাল গেল, এবার কবিতার ক্যামেরাটা যেন জুম ইন করে চলে যাচ্ছে গভীর রাতে, একটা ঘরের ভেতরে। সেখানে আমরা দেখতে পাই একজন একাকী চরিত্রকে, যে বিছানায় জেগে আছে। এখান থেকে কবিতাটা হঠাৎ করে খুব পার্সোনাল আর একটু অস্বস্তিকর হয়ে ওঠে। এখানে একটা দারুণ ব্যাপার ঘটে। কবি হঠাৎ করে তুমি বলে সম্বোধন করছেন। এই তুমি ব্যবহারের ফলে কি হচ্ছে? যে পড়ছে সে যেন সরাসরি চরিত্রটার মনের ভেতরে ঢুকে পড়ছে। একটা অদ্ভুত অস্বস্তিকর ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে। তো কে এই চরিত্র? সমালোচকরা প্রায় মনে করেন ইনি হয়তো একজন যৌনকর্মী, যার আত্মাটা শহরের সমস্ত নোংরা কদর্য অভিজ্ঞতায় ভরা। তার জীবনের যে কি ভীষণ হতাশা, সেটাই এই অংশে স্পষ্ট হয়ে ওঠে। কবিতার একেবারে শেষ পর্বে এসে গেছি আমরা, আর এখানেই কবিতার আসল দার্শনিক আর আধ্যাত্মিক দিকগুলো সবচেয়ে জোরালোভাবে ফুটে উঠবে। দেখা যাক এই গল্পটা শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায়। আর এখানেই প্রথমবারের মতো কবিতার স্পিকার বা বক্তা নিজে সামনে আসেন। এতদিন যিনি আড়াল থেকে সব দেখছিলেন, তিনি এবার সরাসরি কথা বলতে শুরু করেন। কি অসাধারণ একটা ইমেজ, তাই না? একটা আত্মা যেটা কিনা আকাশের মতো বিশাল, দিগন্ত জোড়া, অথচ সেই আত্মাকেই শহরের ব্যস্ত মানুষরা সকাল বিকেল নিজেদের পায়ের তলায় মারিয়ে চলে যাচ্ছে, খেয়ালও করছে না।
এই ছবিটার মধ্যে কিন্তু একটা গভীর ধর্মীয় ইঙ্গিত লুকিয়ে আছে। যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার ছায়া। এর মাধ্যমে কবি যেন এটাই বলতে চাইছেন যে আধুনিক জীবনের এই যান্ত্রিকতা, এই উদাসীনতা আমাদের ভেতরের আধ্যাত্মিকতাকে রোজ পিষে মেরে ফেলছে। তো এই যে অসীম যন্ত্রণার কথা বলা হলো, এখান থেকে কি কোনো আশার আলো দেখা যায়, কোনো মুক্তির পথ? এক মুহূর্তের জন্য আমাদের মনে হতে পারে, হ্যাঁ, হয়তো এবার একটু সহানুভূতির কথা বলা হবে। কিন্তু না, ঠিক তার পরেই বক্তা এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেন। বলেন, মুখে হাত বুলিয়ে নাও আর হাসো। এটা কোনো আনন্দের হাসি না, এটা একটা বিদ্রূপের, একটা তিক্ত হাসি। যেন বলা হচ্ছে, এই সব আধ্যাত্মিকতা, এই সব গভীর ভাবনা, এগুলোর কোনো দামই নেই এই পৃথিবীতে। আর কবিতা শেষ হয় এই লাইনগুলো দিয়ে, মানে পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই, কিন্তু তাতে নতুন কিছুই হচ্ছে না। সবটাই একটা অর্থহীন, অন্তহীন চক্র। ঠিক যেমন যুগ যুগ ধরে গরিব মানুষেরা তাদের বাঁচার রসদ খুঁজে বেড়াচ্ছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো ব্যাপারটা? এলিয়েটের প্রিলিউডস আসলে একটা আয়নার মতো, যে আয়নায় আমরা দেখতে পাই আধুনিক শহুরে জীবনের বিচ্ছিন্নতা, যান্ত্রিকতা। এখানে সময়টা একটা ফাঁদের মতো, যেখানে আধ্যাত্মিকতার মৃত্যু ঘটেছে। আর জীবনটা, সেটা হয়ে দাঁড়িয়েছে অর্থহীন কষ্টের একটা চক্রাকার পুনরাবৃত্তি। এলিয়ট এই কবিতা লিখেছিলেন ১০০ বছরেরও বেশি আগে, কিন্তু তার তোলা প্রশ্নগুলো আজও যেন ততটাই সত্যি। তিনি যেন আমাদের আজকের জীবনের দিকেই আঙুল তুলে প্রশ্ন করছেন। এই যে শহর বাড়ছে, প্রযুক্তি এগোচ্ছে, এই সব কিছুর চাপে পড়ে আমরা কি নিজেদের আত্মাকে হারিয়ে ফেলছি?